হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আধুনিক কবি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতার বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমরা শিকার কবিতার কবি জীবনানন্দ দাশ এবং শিকার কবিতার পটভূমি সম্পর্কে একটুখানি জেনে নেব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা শিকার কবিতার কবি জীবনানন্দ দাশ সম্পর্কে সংক্ষেপে জানব। কবি জীবনানন্দ দাশের জন্ম 17ই ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে তার জন্মসাল। কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালের জেলা শহরে তিনি জন্মগ্রহণ করেন। আর ট্রাম দুর্ঘটনায় অকালে প্রাণ হারান 22শে অক্টোবর 1954 খ্রিস্টাব্দে, মাত্র 55 বছর বয়সে। তার জন্ম মৃত্যু সালটা আমরা জানলাম, তার জন্মস্থান জানলাম এবং কী কারণে তিনি অকালে প্রাণ হারান এটাও কিন্তু আমরা জেনে নিলাম। এরপরে দেখো কি রয়েছে, তার পিতামাতার নাম আমরা এবার জেনে নিব। কবি জীবনানন্দ দাশের পিতামাতা যথাক্রমে সত্যানন্দ দাশগুপ্ত ও কুসুম কুমারী দাস। এটা গেল হচ্ছে তার পিতামাতার নাম। এরপরে আমরা জানব কবি জীবনানন্দ দাশকে যে বিভিন্ন কবি বিভিন্ন অভিধায় ভূষিত করেছে সেই তথ্য। কবি জীবনানন্দ দাশকে বুদ্ধদেব বসু নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে যদি অন্নদাশঙ্কর রায়ের কথা বলি, তাহলে অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন বা অভিষিক্ত করেছেন বলা যেতে পারে। এটা গেল হচ্ছে তোমার শুদ্ধতম কবি এবং নির্জনতম কবি। এই অভিধা কবি জীবনানন্দ দাশকে কারা দান করেন। ঠিক আছে, এটা আমরা জানলাম। এবার আমরা জানব তিনি কোন গ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। 1955 সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটির জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। এরপর আমরা কি জানব? এরপরে আমরা জানব হচ্ছে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থের নাম। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত অনেকগুলি কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা, অবেলা, কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। এটা গেল হচ্ছে তোমার কবি জীবনানন্দ দাশ রচিত উল্লেখযোগ্য কিছু গ্রন্থ। যে কবিতাটা আমরা আলোচনা করছি সেটা তো একটু আগে আমি বললাম, শিকার কবিতা আলোচনা করছি। কবি হচ্ছে জীবনানন্দ দাশ। এবার উৎসটা আমরা জেনে নিব। শিকার কবিতার উৎস হচ্ছে বনলতা সেন। আবার অনেকে উৎস হিসেবে কিন্তু মহাপৃথিবীর কথাও বলেন। যদি পরীক্ষাতে তোমরা দুটোই লেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হিসেবে, দুটোই কিন্তু সঠিক, ভুল হবে না, 15 নম্বর পাবা। শিকার কবিতাটা প্রথম প্রকাশিত হয় তোমার কবিতা পত্রিকায় 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায়। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা মূল বিষয়ে প্রবেশ করব, মানে আলোচনায় শুরু করার আগে এই কবিতার প্রেক্ষাপট সম্পর্কে আমরা একটু জেনে নিব। শিকার কবিতাটা মূলত দুটি স্তবকে দুটি ঘটনার বর্ণনা করা হয়। প্রথম স্তবকে রয়েছে তোমার ভোরের যে অরণ্য প্রকৃতি, ভোরের অরণ্য প্রকৃতির আদি ও অকৃত্রিম বর্ণনা। আর দ্বিতীয় স্তবকে আমরা কি পাই? দ্বিতীয় স্তবকে একটা চিত্রকল্প পাই। দ্বিতীয় স্তবকে রয়েছে তোমার দ্বিতীয় স্তবকে ভোরের বর্ণনায় রয়েছে তথাকথিত সভ্য টেরিকাটা কয়েকটা মানুষের তাণ্ডবের বর্ণনা। এটা তোমার সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো চিত্র। চলো এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে কি বলছে দেখো, প্রথমে রয়েছে ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। মানে ভোর কখন হয়? তোমার রাত্রি শেষে ভোর হয়, ঠিক আছে। ভোরের যে রঙটা হয় তোমার আকাশের, সেই রঙটাকে কিন্তু কবি ঘাস ফড়িংয়ের সঙ্গে তুলনা করেছেন। ঘাস ফড়িং তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি তাদেরকে আমি বলে দিই। ঘাস ফড়িং মূলত তৃণাদির মতো এক জাতের পতঙ্গ বলতে পারো। মানে যে তৃণ হয় না সবুজ আকারের, সেই তৃণাদির মতো কিন্তু এক জাতীয় পতঙ্গ হচ্ছে ঘাস ফড়িং। ওই যে ঘাস ফড়িংয়ের মতো সবুজ কোমল নীল আলো, এটা কিসের আলো? ভোরের আলো। তারপর কি রয়েছে দেখো, চারিদিকের পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। মানে এই যে ভোরের বর্ণনা কিন্তু কবি দিয়ে চলেছেন। প্রথম বাক্যেও কিন্তু তোমার ভোরের বর্ণনা দিয়েছেন। প্রথম বাক্যে ভোরের বর্ণনা দিতে গিয়ে কবি ঘাস ফড়িংয়ের দেহের কোমল নীলের ব্যাপারটা এনেছেন। দ্বিতীয় পর্যায়ে কবি যে ভোরের বর্ণনা দিচ্ছেন, একই বর্ণনা দিচ্ছেন, ভিন্ন ভাষায় দিচ্ছেন। কীভাবে দিচ্ছেন? দ্বিতীয় পর্যায়ে ভোরের বর্ণনা দিতে গিয়ে কবি পেয়ারা ও নোনার গাছে যে টিয়ার পালকের মতো সবুজ, সেই ব্যাপারটা কিন্তু ভোরের প্রসঙ্গে এনেছেন। তারপরে কি রয়েছে দেখো, একটি তারা এখনও আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মোদির মেয়েটির মতো। এই যে একটি তারা, এই একটি তারার প্রসঙ্গে কিন্তু তোমার দুটো উপমা এসেছে। কি বলছে? একটি তারা এখনও আকাশে রয়েছে। এই যে তোমার আকাশে
যখন তোমার ভোর হয়, ঠিক আছে, যত ভোর হবে আকাশে যেসব তারা রয়েছে কিংবা আলো রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে নিভে আসবে। তাদের মধ্যে একটা একটা তারা এখনও জ্বলছে। এই যে একটা তারা এখনও জ্বলছে, এই একটা তারার জ্বলার সঙ্গে কিন্তু দুটো চিত্রকল্পের তুলনা করা হয়েছে। প্রথমে বলা হয়েছে পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। তারপরে কি বলছে দেখো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল। বাসর ঘরে কি হয়, বাসর ঘরে যখন তোমার বর কনেকে নিয়ে আসার সময় হয়, যারা ভিড় করে থাকে তারা কী করেন, যারা ভিড় করে থাকে তারা কিন্তু জমাটি আসর বসায় এবং আসরে হাসি ঠাট্টা করে। এই যে জমাটি আসর বসে সবাই মিলে হাসি ঠাট্টা করে, এই যে সবাই মিলে হাসি ঠাট্টা করে না, কিন্তু একটা সময়ের পর কিন্তু তারা একে একে সবাই বাসায় চলে যায়। তখন কি হয়, তখন মেয়েটি একা বাসরে জেগে থাকে। এই যে মেয়েটির একা হয়ে যাওয়া, এই মেয়েটির একা হয়ে যাওয়ার সঙ্গে কিন্তু তারার একা হয়ে যাওয়ার একটা মিল রয়েছে। সেই মিলটাই কিন্তু কবি খুব সুন্দরভাবে এখানে প্রকাশ করছেন। এরপরে কি রয়েছে দেখো, এরপরেও কিন্তু কবি এই কবিতায় খুব সুন্দর একটা চিত্রকল্প ব্যবহার করেছেন। কি বলছেন দেখো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল। এখানেও কিন্তু দ্বিতীয় চিত্রকল্প দেখছো। এখানে মিশর বলতে সুদূর অতীতের কথা বোঝানো হচ্ছে। অতীতে তোমার হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীয় সভ্যতার যুগে এক মিশরীয় প্রেমিকার কথা বলা হচ্ছে। যে প্রেমিকা তার প্রেমিকের মদের যে নীল গ্লাস রয়েছে সেই গ্লাসে তার পরিহিত অলংকার থেকে কি দিয়েছে, একটা মুক্তা ওই মদের গ্লাসে দিয়েছে। ঠিক আছে, এই যে মানে সে যে গয়না পরে আছে, সে যে আছে, সেখানে তো তোমার অনেক মণিমুক্ত রয়েছে। অনেক মণিমুক্তর মধ্যে নির্দিষ্ট একটা মুক্ত তার প্রেমিকের মদের গ্লাসে দিয়েছে। এই যে অনেকগুলো মুক্তর মধ্যে একটা মুক্তর আলাদা হয়ে যাওয়া কিংবা একা হয়ে যাওয়া, এটাও কিন্তু একই পরিপ্রেক্ষিতকে নির্দেশ করছে। সে কি, একটি তারা এখনও আকাশে রয়েছে। দেখো আরেকটু যদি ভালোভাবে আমরা বর্ণনা করতে যাই তাহলে কি হবে, সেই একক মুক্তাটির মতো ভোরের আকাশের তারাটা কিন্তু একা, সেই ব্যাপারটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। হাজার হাজার বছর আগে, এরপরে দেখো কি রয়েছে, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনই একটি তারা আকাশে জ্বলছে এখনও। এখানে মানে এই যে একটি তারার প্রসঙ্গে কবি বলছেন, একটি তারার প্রসঙ্গে দুটো চিত্রকল্পে দুটো সুন্দর সুন্দর ছবির মধ্য দিয়ে কবি কী বলতে চাইছেন সেটা আমাদেরকে বোঝালেন। এই একটি তারার সূত্রে কিন্তু কবি বহু বছর আগে চলে গেছেন। ঠিক আছে, মানে তুমি যদি লক্ষ্য করো বহু বছর আগে থেকে, কিংবা তুমি যখনই লক্ষ্য করো, যদি ভোরে তুমি লক্ষ্য করো আকাশের দিকে, তাহলে দেখবে টিম করে কোনো না কোনো তারা জ্বলছে। সেই জন্য বলছে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। এরপরে কি রয়েছে দেখো, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মানে এখানে তোমার এই যে আদিম যে অরণ্য প্রকৃতিতে যেসব মানুষ লালিত পালিত হয়, যারা বসবাস করে, ঠিক আছে, সেই সব মানুষের কথা বলা হচ্ছে। সেই সব মানুষ শীতের হাত থেকে বাঁচার জন্য, শরীরকে গরম রাখবার জন্য তোমার এই গাছপালা, যেসব তোমার শুকনো গাছপালা থাকে, ডাল থাকে, সেগুলো এক জায়গায় জড়ো করে মাঠে আগুন জ্বেলেছে। মাঠে আগুন কখন থেকে জ্বলছে, সারা রাত ধরে মাঠে আগুন জ্বলছে। সেই জন্যই বলছে দেখো, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এরপরে কি রয়েছে দেখো, মোড়ক ফুলের মতো লাল আগুন। এই যে মোড়ক ফুল বলছে, মোড়ক তো তোমরা দেখেছো, মোড়কের মধ্যে কিন্তু একটা লালচে ভাব থাকে, মানে লালচে ভাব থাকে। ঠিক আছে, এই মোড়ক জাতীয় একটা ফুল, ঠিক আছে, যেটা ভীষণ লাল, সেই ভীষণ লালের সঙ্গে কিন্তু আগুনের যে তোমার অগ্নিশিখাটা ওঠে লালচে রঙের, সেই লালচের সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে, আগুনের অগ্নিশিখার সঙ্গে কিন্তু মোড়ক ফুলের তুলনা করা হচ্ছে, যা কিনা ভীষণ লাল। এরপরে কি রয়েছে দেখো, শুকনো অসত্য পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। এই যে আগুন যে চলছে, কবি কিন্তু প্রথম স্তবকে বলেছেন আগুন সারা রাত ধরে জ্বলছে। আর আগুন জ্বলার তোমার সহায়ক উপাদান হিসেবে কার কথা এসেছে, শুকনো অসত্য পাতা। আমি একটু আগে বললাম
বনের যেসব শুকনো পাতা ডালপালা ছড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু আগুন জ্বালার মানে আবশ্যক উপাদান। এখানে আবশ্যক উপাদান হিসেবে কিন্তু আমরা অশ্বত্থ পাতার কথা বললাম, যেগুলো দুমড়ে রয়েছে এবং এখনও আগুন জ্বলছে তাদের বলতে দেশওয়ালিদের। এরপরে কি রয়েছে দেখো, সূর্যের আলোর রং, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। মানে তুমি এখানে কিন্তু রঙের ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে আসছে। তোমার একটা রং হচ্ছে হালকা উজ্জ্বল হয়, একটা তোমার বিবর্ণ হয় কিংবা একটু আবছাটে টাইপের হয়। প্রথমে যে তোমার আগুন জ্বলছিল, আগুনের যে উজ্জ্বল শিখা সেটাকে মোড়ক ফুলের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু ভোর যত এগিয়ে আসছে, ঠিক আছে, আগুনের শিখাও কিন্তু নেমে আসছে, আগুনের শিখাও কিন্তু তোমার বুঝে আসছে, কিংবা আগুনের যে তেজ সেটা কিন্তু কমে আসছে। সেই জন্য বলছে তোমার সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, তার বলতে আগুনের কথা বলা হচ্ছে, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। রোগা শালিকের মধ্যে, এই রোগা শালিকের মধ্যে যে আমি রঙের ব্যাপারটা বললাম, যে বিবর্ণ রং কিংবা বিবর্ণ একটা শালিক পাখি, ঠিক আছে, ওই বিবর্ণ হয়ে যাওয়া শালিক পাখির সঙ্গে কিন্তু আগুনের যে তেজ কমে আসে সেই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে এখানে মিশিয়ে দিয়েছেন কিংবা মিলিয়ে দিয়েছেন কিংবা ফুটিয়ে তুলেছেন। তুমি যেরকমভাবে ব্যাখ্যা করতে চাও করতে পারো। এরপরে কি রয়েছে দেখো, সকালের আলোয় টলমলো শিশিরে চারিদিকের বন ও আকাশ। এরপর কি রয়েছে দেখো, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। শিশির বলতে কী বোঝায়? শিশির বলতে বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হওয়ার দরুন উৎপন্ন যে জলবিন্দুগুলো হয় সেটাকে কিন্তু শিশির বলা হয়, ঠিক আছে। কী বলছে দেখো, সকালের আলোয় টলমলো শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। যখন শিশির বিন্দু যদি ভোরে তুমি যাও এবং ভোরে তুমি যদি অরণ্য প্রকৃতির মধ্যে যাও, একা বেড়াতে যাও, আর চারিদিকে যদি শিশির প্রকৃতি মানে শিশির ভেজা দেখো, তাহলে কিন্তু খুব চিকচিক চিকচিক করবে, মানে ঝিলমিল ঝিলমিল করবে। একটা কী বলবো, ভীষণ সুন্দর একটা চিত্রকল্প, ভাষায় ঠিক ব্যাখ্যা করা যাচ্ছে না, কিন্তু তোমরা যদি যাও একটু কষ্ট করে এবং দেখো তাহলে কিন্তু বুঝে যাবে। আর সেটাকে কবি তুলনা করছে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূরের যে তোমার সবুজ নীল ডানা হয়, ডানা যদি তোমরা দেখে থাকো, অবশ্যই দেখেছো, সেটা কিন্তু খুব চকচকে, সেই ডানার মধ্যে কিন্তু একটা চকচকে কিংবা ঝলমলে একটা ব্যাপার থাকে। সেই ব্যাপারটাই কিন্তু কবি বলছেন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। কিসে ঝিলমিল করছে? এই চারিদিকের যে বন ও আকাশ যাতে শিশির পড়েছে তাতে চকচক করছে বা ঝিলমিল করছে। এরপরে কি রয়েছে দেখো, এটা গেল হচ্ছে প্রথম স্তবক। এবার আমরা দ্বিতীয় স্তবকে প্রবেশ করছি। দ্বিতীয় স্তবকে কি হবে দেখো, কি বলছে, ভোর সারা রাত বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এখানে কি বলছে, ভোর। এখানে কিন্তু প্রথমে আমরা একটা ভোরের অপেক্ষা পেলাম, এখানে আর একটা ভোরের কথা বলা হচ্ছে। যে ভোরের কথা বলা হচ্ছে সেই ভোরে কিন্তু তোমার একটা হরিণ, ভীষণ সুন্দর হরিণ, ঠিক আছে, মেহগনি থেকে সুন্দরীর বনে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে কিংবা দৌড়ে দৌড়ে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে। কিসের জন্য বাঁচিয়ে রেখেছে? এই সুন্দর ভোরের জন্য। এখানে লক্ষ্য করো, এখানে তোমার মেহগনির কথা বলা হয়েছে, সুন্দরীর কথা বলা হয়েছে, অর্জুনের কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এসব বৃক্ষের নাম শুনেছো, এগুলো বিভিন্ন বৃক্ষ। এই যে বৃক্ষরাজির বর্ণনার মধ্যে দিয়ে কিন্তু অরণ্য প্রকৃতির যে আদিম রূপ সেটা কিন্তু খুব ভালোভাবে প্রকাশিত হচ্ছে। মেহগনি বলতে আমরা সাধারণত বুঝি গ্রীষ্মপ্রধান এলাকার যে লালচে বাদামি কাণ্ডের বৃক্ষ বিশেষ তাকে, ঠিক আছে। আর অর্জুনও কিন্তু বৃক্ষ বিশেষ। আর বাদামি বলতে কি, বাদামি হচ্ছে তোমার একটা কালার বোঝাচ্ছে কিংবা রং বোঝাচ্ছে। বাদামি বলতে মূলত আমরা পীত কিংবা ধূসর বুঝি। এখানে বলছে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। হরিণ হচ্ছে তোমার বিশেষ্য, বাদামি হচ্ছে বিশেষণ। এই বিশেষণ শব্দটা হরিণকে বিশেষিত করছে।
এখানে হরিণের কালারটা বলছে মানে নিজেকে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে হরিণ এক বন থেকে আর এক বনে ঘুরে ঘুরে খুব সন্তর্পণে বাঁচিয়ে রেখেছে সে এই সুন্দর ভোরের জন্য। এরপর কি রয়েছে দেখো, এসেছে এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এখানে বুঝতেই পারছো তার মধ্যে যে তোমার একটা ভয় ছিল চিতাবাঘিনীর কাছে ধরা পড়ে যাওয়ার, কিংবা বাঘিনীর দ্বারা অপঘাতে মৃত্যু ঘটার, ঠিক আছে, সেই ভয় ভোরের সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভয়টাকে হরিণ জয় করেছে। জয় করার জন্যই সে ভোরের আলোয় বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে তোমার সবুজ সুগন্ধি ঘাস খাচ্ছে। সবুজ সুগন্ধি ঘাস যে কিনা কচি বাতাবি লেবুর মতো। সবুজ সুগন্ধি ঘাসকে এখানে কচি বাতাবি লেবুর সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের একটা আবেগ দেওয়ার জন্য। তোমরা লক্ষ্য করবা সকালবেলায় যদি তোমরা নদীতে কিংবা পুষ্করণীতে কিংবা কোনো জায়গায় নেমে থাকো, ঠিক আছে, নদীতে নেমে থাকো, তাহলে বুঝবা সকালবেলার যে জলটা থাকে সেই জলটা কিন্তু ভীষণ ঠান্ডা থাকে, ঠিক আছে, ঠান্ডা থাকে এবং সেই জলের মধ্যে একটা কিন্তু ঢেউ বয়ে যেতে দেখা যায়। সেই জন্য বলছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। সে বলতে হরিণ নদীর ঠান্ডা শীতল জলে নামলো, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে সে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে বাঁচানোর নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এক বন থেকে অন্য বনে গেছে। সেই জন্য সে ঘুমহীন কিংবা সারা রাত ঘুমোয়নি, আর সারা রাত তোমার বনে বনে ঘুরে বেড়ানোর জন্য কিন্তু ক্লান্তও হয়ে পড়েছে। সেই জন্য বলছে ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। এই যে স্রোতের সঙ্গে কিন্তু হরিণের যে ইচ্ছা কিংবা নতুনভাবে নতুন ভোরকে আবিষ্কার করানো, ভোরকে দেখা, এই যে ইচ্ছা স্রোতের সঙ্গে একটা গতিময়তার কিন্তু সম্পর্ক এখানে কবি বোঝাতে চাইছেন। যেন যে স্রোতটা বইছে সেটা যেন আবেগের সঙ্গে বইছে, সেই রকম হরিণ তোমার যে জলে নেমেছে সে কিন্তু আবেগের সঙ্গে নেমেছে। এখানেই কিন্তু দুজনের মধ্যে নদীর স্রোতের সঙ্গে হরিণের কোনো একটা জায়গায় সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। কি বলছে তারপরে দেখো, অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। এখানে রাতের অন্ধকারকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? গর্ভাশয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। গর্ভাশয় বলতে কোন অর্থে গর্ভাশয় এখানে ব্যবহার করা হয়েছে একটু দেখে নাও। গর্ভাশয় বলতে তোমার মূলত এই যে নবজাত শিশুটা যে জন্ম লাভ করে, নবজাত শিশু যেমন গর্ভাশয়ের অন্ধকার প্রকোষ্ঠ থেকে জন্ম নেয়, ঠিক আছে, তেমনি ঠান্ডায় কুঁকড়ে যাওয়া রাতের অন্ধকার গর্ভাশয় থেকে কিন্তু নতুন একটা দিনের জন্ম হচ্ছে। এই জন্যই বলছে অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। অন্ধকার থেকে যখন আলোটা মানে আলোর উদ্ভব হয়, ঠিক আছে, তখন সেই আলোর মধ্যে কিন্তু একটা ভীষণ আনন্দ রয়েছে, উল্লাসের একটা ব্যাপার রয়েছে। এটা কবি কল্পনা করছে, মানে যখন শিশু জন্ম লাভ করে নবজাতক শিশুকে দেখে কি পরিবারের যে সব সদস্য রয়েছে তারা তো ভীষণ খুশি হয়। সেই রকম কিন্তু এখানে হরিণটা ভোরকে দেখে, রাত্রের অন্ধকার থেকে যে ভোর বেরিয়ে আসছে সেই ভোরকে দেখে কিন্তু ভীষণ আনন্দিত হয়েছে, উল্লসিত হয়েছে। এরপরে কি বলছে দেখো, এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। নতুন একটা দিনের কথা বলা হচ্ছে, নতুন সম্ভাবনার কথা বলা হচ্ছে। যে সম্ভাবনায় তোমার কি হতে পারে, সেই সম্ভাবনায় হরিণের সঙ্গে অনেক হরিণকে দেখতে পারে। দেখলে কি হবে, মানে দেখলে কি হবে, হরিণীকে চমক দেওয়ার একটা চেষ্টা করবে। সেই জন্য বলছে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য।
হরিণ তোমার চিতাবাঘিনীর কাছ থেকে নিজেকে সারা রাত বাঁচিয়ে রেখেছে। খুব কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এক বন থেকে আর এক বনে যাওয়ার মধ্য দিয়ে সকাল হয়েছে, সে খুব উল্লসিত। সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে, এর মধ্যেই কিন্তু একটা অদ্ভুত শব্দ শোনা যায়। কি বলছে? একটা অদ্ভুত শব্দ, নদীর জলে মচকা ফুলের পাপড়ির মতো লাল। মানে হরিণটা কিন্তু নদীর জলে রয়েছে, সেই মুহূর্তে কিন্তু একটা অদ্ভুত শব্দ শোনা যায়। আর শব্দটা তোমার শোনার সঙ্গে সঙ্গে কিন্তু নদীর জলটা তোমার মচকা এক জাতীয় ফুল, মচকা ফুলের পাপড়ির মতো কিন্তু লাল হয়ে যায়। তারপর কি রয়েছে দেখো, আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প। এখানে কি বলছে দেখো, আবার আবার আগুন জ্বালার প্রসঙ্গ এসেছে। এই ব্যাপারটাই কিন্তু দুরকমভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমে আগুন কারা জ্বালিয়েছিল? দেশওয়ালিরা কিংবা আদিবাসীরা। লক্ষ্য করো, রাতে আদিবাসীরা মাঠে আগুন জ্বেলেছিল। কেন জ্বেলেছিল? তাদের হিমশীতল শরীর গরম করার জন্য, এবং আগুন জ্বালানো হয়েছিল তাদের বেঁচে থাকার একান্ত জৈবিক প্রয়োজনে। বেঁচে থাকার জন্য কিন্তু উষ্ণতার দরকার, ঠিক আছে? সেই উষ্ণতার জন্যই কিন্তু প্রথম পর্যায়ে তোমার প্রথম স্তবকে আগুন জ্বালা হয়েছিল। এবার কেন আগুন জ্বালানো হলো? এবার আগুন জ্বালা হলো মূলত নিহত হরিণের মাংস রান্না করে লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে। দুয়ের উদ্দেশ্যে কিন্তু বিশাল ফারাক আছে, সেটা তোমরা বুঝতে পারছো। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্ধ নিরাপরাধ ঘুম। বুঝতে পারছো এখানে টেরিকাটা কয়েকটা মাথা বলতে কী বোঝানো হচ্ছে? টেরিকাটা কয়েকটা মাথা এখানে মূলত সভ্য মানুষের প্রতীক, কিন্তু এরা প্রকৃতপক্ষে কিন্তু সভ্য নয়, এরা প্রকৃতপক্ষে হচ্ছে বর্বর। কবির ব্যঙ্গ, মানে এখানে এই দুটো চরণে কবির ব্যঙ্গ ও বিদ্রূপ খোরদার হয়ে উঠেছে তথাকথিত সভ্য ভদ্র মানুষের খোলসে ঢাকা মানুষগুলোর মধ্যে যে তোমার লালসা রয়েছে, জিঘাংসা রয়েছে, হৃদয়হীন পৈশাচিকতা রয়েছে, তার বিরুদ্ধে কিন্তু কবি একটা ক্ষোভ রাগ এখানে প্রকাশ করছেন। এরপরে কি রয়েছে দেখো, এলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্ধ নিরাপরাধ ঘুম। তোমরা লক্ষ্য করেছ এখানে বন্দুক হলো প্রকৃতপক্ষে হৃদয়হীন যান্ত্রিকতার প্রতীককে বলা যেতে পারে, যা প্রকৃতির নিটল পরিপূর্ণ শান্তি ও সৌন্দর্যকে তোমার ধ্বংস করছে। ঠিক আছে, বুঝতে পারছো? যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা কমেন্টে, যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্টে কিন্তু আমাদেরকে জানিও। কি বললাম পরিপূর্ণ শান্তি ও সৌন্দর্যকে নিধন করছে। নেশাগ্রস্ত অবস্থায় শীতের রাতে লোকগুলি অপরাধী হলেও তোমার নিরাপরাধ ঘুমের মধ্যে কিন্তু নিষ্পন্দ হয়ে ডুবে যায়। আর এই যে নিরাপরাধ ঘুম, এটাকে কিন্তু আর একটাভাবে তোমার ব্যাখ্যা করা যায়। এই যে হরিণটা তোমার চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলেও কিন্তু তথাকথিত সভ্য টেরিকাটা বর্বর মানুষের কাছ থেকে কিন্তু নিজেকে রক্ষা করতে পারেনি। হরিণ নিজের জীবনকে উৎসর্গ দিয়ে, ঠিক আছে, সেই ঘুমের দেশে চিরতরের জন্য চলে গেছে। মানে কবি জীবনানন্দ দাশের কবিতায় বারবার গ্রাম বাংলার কথা, গ্রাম বাংলার যে অরণ্য রয়েছে, অরণ্যের কথা কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। তিনি চমৎকারভাবে ভাবতেন এবং চমৎকারভাবে তার ভাবগুলো কিন্তু কবিতায় প্রবেশও করতেন। অদ্ভুত সুন্দর একটা কবিতা শিকার আমরা যথাসাধ্য বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমরা বুঝতে পারো ভিডিওটা, কিংবা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো। শেয়ার করে অন্ততপক্ষে দুজন বন্ধুকে কিন্তু এই চ্যানেলটার কথা কিংবা ভিডিওটার কথা জানাতে পারো। ওকে, বাই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়।